আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হুমায়রা, এক্সিস মেডিকেল স্কুল এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসটা। আমাদের এর আগের যে সেশনটা চলছে সেটা হচ্ছে বেসিক্যালি যে জেনারেল সার্জারির আমাদের সেশনটা চলছে হচ্ছে জেনারেল সার্জারি কোয়েশ্চেন্স, ভাইবা বোর্ডের বিভিন্ন কোয়েশ্চেন্স আমরা সলভ করছিলাম। তো কোয়েশ্চেন্স আসলে অনেক কোয়েশ্চেন্স, এবং এর ভেতর থেকে আমরা গ্র্যাজুয়ালি যেই টপিকগুলো মোর ফ্রিকুয়েন্টলি ডিফারেন্ট মেডিকেল স্কুলগুলোতে আসছে, হ্যাঁ, তো যেগুলো ফ্রিকুয়েন্টলি আসছে আমাদেরকে এনকোর্স করছি আমরা, আমি সেগুলোতেই ফোকাস করতে চাচ্ছি। পরবর্তীতে প্রত্যেকটা ক্লাসেই আমি এটা বলছি যে ফ্রিকুয়েন্টলি যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলোকে বেশি বেশি সলভ করতে হবে। সেগুলো আমাদেরকে বেশি 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 সলভ করে আর যেতে হবে, প্রিপারেশন নিয়ে যেতে হবে, এবং এটাতে আমাদের প্রিপারেশনটা ভালো হবে। তো এখানে আমি বেশ কিছু কোয়েশ্চেন, আজকে কিছু টপিক নিয়ে আমি তোমাদের সাথে আলাপ করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে 1 নম্বর, দেখা যাচ্ছে হিউজ কোয়েশ্চেন্স আসছে ট্রান্সমিশনের। আমি আলাদা একটা ক্লাস নিয়েছিলাম এই মাঝখানে কিছুদিন গ্যাপ যাওয়ার আগে, আমি ব্লাড ট্রান্সফিউশনের একটা ক্লাস নিয়েছিলাম। প্রয়োজন হলে কোয়েশ্চেন সলভ সেশনে আমি আবার আরেকটা ট্রান্সফিউশন মেডিসিনের উপরে বা ব্লাড ট্রান্সফিউশনের রিলেটেড যেসব কোয়েশ্চেন আসে সেগুলোর ইনশাল্লাহ সলভ করে দেব। আমি যেই যদিও বা অলরেডি হাফ এন আওয়ার চলে গিয়েছে, তো আমি যেটা আজকে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কয়েকটা টপিক আমরা কভার করতে চাচ্ছি। একটা হচ্ছে হেমোরেজ। হেমোরেজের ভেরিয়াস টাইপস অফ কোয়েশ্চেন্স আসে। হ্যাঁ, হোয়াট ইজ হেমোরেজ, টাইপস অফ হেমোরেজ, কি কি ধরনের হেমোরেজ, কিভাবে এস্টিমেট করি, বিভিন্ন প্রাইমারি সেকেন্ডারি হেমোরেজ, এগুলো বিভিন্ন কোয়েশ্চেন আসে এবং এটা একটা পেড কোয়েশ্চেন। সব ওয়াইজ সেটার ম্যানেজমেন্ট, ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্সেরও এর ভেতরে ভেতরে কোয়েশ্চেন চলে আসে। হাইপোনাট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া কিভাবে আমরা ডিটেক্ট করব, কিভাবে সলভ করব। এছাড়া দেখছি একটা কোয়েশ্চেন, মানে আরো কিছু টপিক আছে যেটা হচ্ছে উন্ড হিলিং। উন্ড হিলিং খুবই ফ্রিকুয়েন্টলি আসে, কারণ সার্জারিতে দুইটা জিনিস খুব, দুই তিনটা টপিক খুব ইন্টার রিলেটেড। একটা হচ্ছে নজোকোমিয়াল ইনফেকশন। হ্যাঁ, তো মূল কথা হচ্ছে যে আমরা যখন সার্জারি করি, তো যেহেতু আমাদের প্রিন্সিপালস অফ সার্জারির একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে উন্ড ইনফেকশন বা সার্জারি করার পরেই ইনফেকশন হলো কিনা। কারণে ইনফেকশন হচ্ছে, কোন ফ্যাক্টরস গুলো ইনফেকশনের জন্য ইম্পর্টেন্ট, এবং কোন ফ্যাক্টরস গুলো আমরা যদি টেক কেয়ার করতে পারি তাহলে ইনফেকশন হবে না। তো আমি আজকে আশা করি 1 ঘন্টার ক্লাস না নিতে পারলেও 45 মিনিটস হয়তো আমরা ইনশাল্লাহ পাবো। তো টাইম ওয়েস্ট না করে আমি শুরু করতে চাচ্ছি হেমোরেজ দিয়ে। আচ্ছা, এখানে আমি দেখেছি যে লাইভে সবাই আমাকে সালাম দেয়, সবাইকে আম, সালাম শুভেচ্ছা এগুলো পাশাপাশি আমি চাবো যে আমাদের ক্লাসটা স্পেসিফিক টপিক বা স্পেসিফিক কোয়েশ্চেন, বিশেষ করে টপিক ধরে বললে ভালো হয়, তাহলে সেইটার ওয়াইজ কোয়েশ্চেন গুলো আমি যখন পড়াবো তখন সাথে সাথে বলে যাব যে এই কোয়েশ্চেন গুলো ভাইভাতে আসে, বা এই স্পেসিফিক কোয়েশ্চেনটাই আপনাকে আনসার করতে হবে বা এইভাবে আনসার করতে হবে। তো আমি আশা করব যারা অনেকে ক্লাস ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ক্লাস ফলো শুধু করলে হবে না, সাথে একটু ফিডব্যাক দিলে পরে তাহলে আমরা
আরো নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো বা ইম্প্রোভাইজ করতে পারবো। তাহলে আমরা চলে যাই ওকে। হেমোরেজ একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা কিনা আমাদের পরীক্ষাতে প্রায় কোয়েশ্চেন থাকে। ফার্স্টে একটা কোয়েশ্চেন একদম ফিক্সড, ফ্রম ব্লাড ভেসেল। এটা হচ্ছে যে একদম খুব সিম্পল ছোট্ট একটা ডেফিনেশন, এবং অনেকে অনেক কঠিন ডেফিনেশন আরো আয়ত্ত করতে যেয়ে পরীক্ষার সময় কিন্তু মনে রাখতে হবে আমরা ভাইবার প্রিপারেশন নিচ্ছি, এবং ভাইবার প্রিপারেশনে কিন্তু খুব ভোকাবুলারি স্পষ্ট হতে হবে, আওয়াজে স্পষ্ট হতে হবে, যা বলছেন খুব কনসেপশন ক্লিয়ার থাকতে হবে, এবং কোনোভাবে জানি সেটা সঠিকভাবে জানি এবং সেটা স্পষ্টভাবে বলতে হবে। দুটো জিনিসই জরুরি, ক্লিয়ারলি জানা এবং এক্সপ্রেস করা। আপনি যদি ভাইভাতে নিজে ভোকালি এক্সপ্রেস না করতে পারেন, তাহলে আপনার টিচার কিন্তু আপনাকে হিন্ট দেবে বা পাশ থেকে কেউ হয়তো ইয়ে করবে, এগুলোতে লাভ হবে না। আচ্ছা, তো মূল যেটা কথা সেটা হচ্ছে হেমোরেজে আমি শর্টেস্ট ডেফিনেশন, কারণ ডেফিনেশন বেশি বড় হলে পরে আমরা কিন্তু এটা ভুলে যাই। তো শর্টকাট ডেফিনেশন মুখস্থ করবেন যে এসকেপ অফ ব্লাড ফ্রম ব্লাড ভেসেল। এখন যেহেতু আমরা অনেক কিছু পড়বো ইনশাল্লাহ, তো আমরা ইয়েতে যাই। আচ্ছা, হেমোরেজের টাইপ, হেমোরেজের টাইপের মধ্যে অনেক টাইপ আছে, অনেক ক্লাসিফিকেশন আছে, এবং হেমোরেজের ক্লাসিফিকেশনের মধ্যে আমাদের যখন বোর্ডে রিটেনে আমি আস্তে আস্তে লিখি, কেউ কেউ দেখবে ভাইবা বোর্ডে পটপট করে বলতে থাকতে হবে। তো আমরা যেমন জানি কি ওপেন ফ্র্যাকচার, ক্লোজ ফ্র্যাকচার, যেই ফ্র্যাকচার দেখা যায় না সেটা, যে ফ্র্যাকচার ওপেনলি বোনস বের হয়ে আসে সেটা ওপেন ফ্র্যাকচার। ঠিক সেরকম এক্সটার্নাল হেমোরেজ, ইন্টারনাল হেমোরেজ। ইন্টারনাল হেমোরেজ ইন সব ব্লাডই কিন্তু ভেতর থেকে বাইরে আসছে, কিন্তু যে ব্লিডিং ম্যানিফেস্টেশন বাইরে থেকে বোঝা যায় সেটাই কিন্তু আমাদের এক্সটার্নাল হেমোরেজ। ওকে, ইন্টারনেট আনস্টেবল। আচ্ছা, তো যেটা হচ্ছে এক্সটার্নাল হেমোরেজ আমরা বলবো যে ওয়েন ব্লিডিং ইজ রিভিলড, সেটা হচ্ছে রিভিলড হেমোরেজ বা এক্সটার্নাল হেমোরেজ। সেই ক্ষেত্রে কিন্তু হেমাটেমেসিস, মেলিনা, এগুলো কিন্তু কি হবে, এক্সটার্নাল হেমোরেজ। মেলিনা ইজ এ ম্যানিফেস্টেশন অফ ব্লিডিং, যেটা কিনা বাইরে বের হয়ে আসে। হেমাটেমেসিস, আমি ভমিটিং করলাম, সেটা বের হয়ে আসে, সুতরাং এটা এক্সটার্নাল হেমোরেজ হবে। আপনার এটা ভাবার কোনো কারণ নেই, এটা জিআই ট্র্যাক্টের ব্লিডিং, ভেতরে ব্লিডিং হয়েছে, এটা এক্সটার্নাল হেমোরেজ হবে না ইন্টারনাল হেমোরেজ। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে যে ইন্টারনাল হেমোরেজ কি, ইন্টারনাল হেমোরেজে ব্লিডিং ইজ কনসিল্ড, ব্লিডিং ইজ কনসিল্ড ইন, এবং ভেতর থেকে বের হয় নাই, আপনি দেখতে পাচ্ছেন না। ব্লিডিং যখন বাইরে দেখতে পাবেন না, যেমন ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ, হ্যাঁ, তখন সেটাকে আমরা কি বলবো, ইন্টারনাল হেমোরেজ। ওকে, তারপরে আসেন যে আরো যেটা ব্লিডিং নেচার অনুসারে বা ব্লিডিং ভেসেলের নেচার অনুসারে, সেটাতে আর্টেরিয়াল হেমোরেজ, ভেনাস হেমোরেজ, ক্যাপিলারি হেমোরেজ। ডিটেলস বললে আপনারা বলতে পারবেন আসলে। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে টাইম অফ হেমোরেজ। অনেক কোয়েশ্চেন আসে, অনেক কার্ডে আছে যে হোয়াট ইজ প্রাইমারি হেমোরেজ, what are the types of hemorrhage according to timing, what are the, what is the timing of primary and secondary hemorrhage। এই কথাগুলো রিপিটেডলি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন কার্ডে আসে।
তো এটা আমাদের জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রাইমারি হেমোরেজ। আমি অপারেশন করলাম, এখনই কাটলাম। প্রাইমারি মনে রাখবেন, অন দ্য টাইম বা অ্যাট দ্য টাইম অফ ট্রমা অফ সার্জারি। তাহলে যটা আমার অ্যাট দ্য টাইম অফ ট্রমা হচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি। এ ব্যাপারে কোনো ডাউট নাই। আর সময় দেরিতে, দেরির উদাহরণটা কবে থেকে? 7 দিন পরে। এবং রিয়াকশনারি হেমোরেজ কবে হবে? উইদিন 24 আওয়ার্স। তাহলে ধরে নেওয়া যায় 24 ঘন্টার প্রথম 24 ঘন্টায় যে হেমোরেজ হচ্ছে সেটা হচ্ছে রিয়াকশনারি হেমোরেজ। প্রথম 24 ঘন্টায় যে হেমোরেজ হচ্ছে সেটা রিয়াকশনারি হেমোরেজ। তা এখানে কি হবে? এখানে কিছু হবে না। এইটাতে টিপিক্যাল টাইমিং অনুসারে হেমোরেজ সাধারণত হবে না। আর যদি হয় তাহলে পরে ওটাকে রিঅ্যাকশনারি হেমোরেজ বলতে হবে। কারণ সপ্তম দিন থেকে, 7th ডে থেকে যে হেমোরেজ শুরু হয় সেটা হচ্ছে কি? ব্লাড লস। এটা কিন্তু প্রায়ই আসে। হোয়াট ডু ইউ মিন বাই মডারেট হেমোরেজ? আপনাকে জিজ্ঞেস করবে। তো এই টাইপের ক্লাসিফিকেশন আমরা কখনো, আমি আবার রিপিট করে বলছি, এই ক্লাসিফিকেশন মাইল্ড, মডারেট, সিভিয়ার হেমোরেজ, এইটা হেমোরেজের ক্লাসিফিকেশনে কখনো আমরা অ্যাটলিস্ট প্রথমত বলবোই না। যদি দেরি করে বলি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নম্বরে বলি তাও চলবে, কিন্তু কখনো আমরা ফার্স্ট চান্সে আমরা কখনো মাইল্ড, মডারেট, সিভিয়ার হেমোরেজ বলবো না। কারণ এটা এত বেশি ফেভারিট টাইপ অফ ক্লাসিফিকেশন না। ফেভারিট টাইপ অফ ক্লাসিফিকেশন আর্টেরিয়াল, ভেনাস, ক্যাপিলারি। ফেভারিট টাইপের ক্লাসিফিকেশন প্রাইমারি, রিঅ্যাকশনের সেকেন্ডারি। ঠিক আছে? আচ্ছা, এগুলো বুঝতে হবে। ভাইবার কোয়েশ্চেন আসলে ডিসকাস করার কিছু নেই। প্রত্যেকের কাছে অনেক বই আছে, গাইড আছে, ইচ্ছা করলে সবাই সলভ করতে পারে। বাট কোনটা আগে বলতে হবে, কোনটা পরে বলতে হবে, কোনখানে চুপ থাকতে হবে, কোন কোয়েশ্চেন পিক করতে হবে, এই জিনিসগুলো আসলে আমাদের ভাইবার ট্রিক্স। এবং আমি এই প্রসঙ্গে আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি এবং আমি সবাইকে বলি। তো প্লিজ আপনারাও খেয়াল করবেন। সেটা হলো যে ভাইবা বোর্ডে আপনি আপনি এই লেভেলে আছেন, আপনাকে আপনার টিচার ইন্টারনাল চেনেন, একটা মিডিওকেয়ার স্টুডেন্ট হিসেবে চেনেন। হুম। আপনি ভাইবা বোর্ডে যতক্ষণ যেই দিন ভাইবাটা থাকে, হুম, সেই দিনের শর্ট কেস বলেন, লং কেস বলেন, ভাইবা বলেন, সেই দিন আপনি যতক্ষণ কথা বলতে থাকবেন আপনি স্কোর বাড়তে থাকবে। যতক্ষণ আপনি সাইলেন্ট বা চুপ করে থাকবেন ততক্ষণ কিন্তু আপনার স্কোর ঘাটতে থাকে। ওই যে ইয়ে দেখেন না, ঘড়ি, টাইম ঘড়ি, বালুটা আস্তে 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 পড়তে থাকে, সেরকম যত সময় যেতে থাকে আপনি চুপ করে থাকলে আপনার কিন্তু স্কোর কমতে থাকবে। আপনার মনে করার কোনো কারণ নেই যে আমি চুপ করে আছি, আমি তো ভুলভাল বলিনি, সুতরাং আমি কি বলবো, কোনটা বললে বেশি ঠিক হবে, সেটা চিন্তা করতে করতে আমি 1.5 মিনিট খেয়ে ফেলেছি। এই 1.5 মিনিটে আপনার কিন্তু স্কোর কমে গিয়েছে। প্রথমে টিচাররা মনে করে বাচ্চাটা ভুলে গেছে, সেকেন্ডে মনে করে কখনোই জানে নাই। তো আপনার কিন্তু মানে আরো বেশিক্ষণ চুপ করে থাকলে ভাববে যে ড্রাগ নেয়। হুম। তো এই কিন্তু আপনার লেভেল নামতে থাকবে। তো এবং আপনার ফেলটা কি হবে, একদম মানে এস্টাবলিশড হয়ে যাবে, ওখানে বাধাই হয়ে যাবে। তো কোনোভাবে, আচ্ছা, তো আপনার হেমোরেজের যেটা বলতে চাচ্ছিলাম, হেমোরেজের কজ কি, ইটিওলজি, হ্যাঁ, এটা কিন্তু ধরবে। হোয়াট আর দ্য কজেস অফ হেমোরেজ, হোয়াট দ্য কমন কজেস অফ হেমোরেজ, তো বা ইম্পর্টেন্ট কজেস অফ হেমোরেজ ইন সার্জারি। এখানে আপনার কি হেমোরেজ হতে পারে।
তবে ইন্ট্রাঅপারেটিভ পোস্ট অপারেটিভ সার্জিক্যাল হেমোরেজ হতে পারে না। যদি আমি ইনসিশন দিলাম কিন্তু বড় একটা ভেসেল কেটে গেল, কন্ট্রোল করতে পারলাম না, হেমোরেজ হতে থাকবে না, স্কেপ অফ ব্লাড হচ্ছে, তাহলে তো ইন্ট্রাঅপারেটিভ পোস্ট অপারেটিভ। আচ্ছা, রাখেন সার্জিক্যাল হেমোরেজ, ইন্ট্রাঅপারেটিভ পোস্ট অপারেটিভ হয়ে গেল দুইটা। থার্ড যেটা বলবেন সেটা বলবেন যে অ্যাবনর্মালিটি ইন দ্য ক্লটিং ফ্যাক্টর বা ব্লিডিং ডিসঅর্ডার। ব্লিডিং ডিসঅর্ডার, ব্লিডিং ডিসঅর্ডারের মধ্যে দুইটা কারণে হতে পারে, একটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি, আরেকটা কি তিনটা চারটা, তিনটা চারটা করে মনে রাখবেন। ওকে, তারপরে আমরা যেটাতে হ্যাঁ হুম দৌড়াচ্ছে। হুম, আমরা তাহলে কজ হয়ে গেল, আমরা ইয়ে গেল। আচ্ছা, হিমোস্টেসিসের আমি এটা ইন্টারেস্টেড না, কারণ এটা আমাদের ভাইভাতে কোয়েশ্চেন জিজ্ঞেস করে না, এটাতে আমরা যাব না, ইভালুয়েশনেও আমরা যাব না। হ্যাঁ, ইভালুয়েশনে হেমোরেজ, হেমোরেজের ইভালুয়েশন আমরা কিভাবে করব? প্রথমে তো হিস্ট্রি নিতে হবে, হেমোরেজ কেন হলো, কি বৃত্তান্ত, তারপরে হলো যে আন্ডারলাইন কজ গুলো ধরে হবে, যে এক নম্বর হচ্ছে সার্জারি কবে হয়েছিল, কতদিন আগে হয়েছিল, তারপরে হলো কি বলবো, কেন হেমোরেজ হচ্ছে, হেমোরেজ যদি এপিস্টেক্সিস হয়, যেটা হেমাটেমেসিস হয়, হেমোপটাইসিস হয়, মেলিনা হয়, যেই ধর যেই ধরনের হেমাচুরিয়া হয়, তাহলে যেই ধরনের ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকবে সেইটার রিলেটেড আমরা ডিজিজ ইটিওলজি করব, ডিসকাস করব, পেশেন্টকে ডিসকাস করব এবং সেটার কারণ খোঁজার চেষ্টা করব। আচ্ছা, ভাইভাতে আমাদের জিজ্ঞেস করে হোয়াট আর দ্য ল্যাবরেটরি টেস্ট, আমরা ব্লিডিং ব্লিডিং টেন্ডেন্সি বা ব্লিডিং ম্যানিফেস্টেশন যদি হতে থাকে আনএক্সপ্লেইন ভাবে, তাহলে আমরা কি কি ইনভেস্টিগেশন করবো, এটা প্রেজেন্টেশনে চলে আসছে, আমি দেখিয়ে দিই। আমরা ব্লিডিং টাইম করি, প্লেটলেট কাউন্ট করি, প্রথম দিন টাইম, পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, এপিটিটি, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, তাহলে চারটা মনে রাখতে হবে। ব্লিডিং ম্যানিফেস্ট ব্লিডিং টাইম, এটা কিনা ওই যে কনজেনিটাল ছোট বাচ্চাদের জন্য। দুই নম্বর হচ্ছে প্লেটলেট কাউন্ট, ডেঙ্গু হোক আর যে কোনো কারণেই হোক, বোন ম্যারো অ্যাপ্লাসিয়াই হোক, প্লেটলেট কাউন্ট কমে গেলে ব্লিডিং হতে থাকবে, কত নিচে কমে গেলে, 50,000-এর নিচে কমে গেলে কি হয়, ব্লিডিং শুরু হয়, বা 20,000-ও বলে কেউ কেউ, এটা কমে গেলে ব্লিডিং শুরু হয়। আচ্ছা, 3 নম্বর আসবে প্রথম বিন টাইম, প্রথম বিন টাইম প্রলংড হয়ে গেলে, প্রথম বিন টাইম কাদের প্রলংড হয়, তারা বিভিন্ন ধরনের ওষুধপত্র খায়, তাদের prolonged হতে পারে। তো প্রথম বিন টাইম প্রলংড হবে, প্রথম বিন টাইম প্রলংড হবে, ব্লিডিং টাইম প্রলংড হবে, এবং কি বলে প্লেটলেট কাউন্ট কমে যাবে। আর 4 নম্বরে হলো পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, এটাও বেড়ে যাবে। ঠিক আছে, প্রলং হবে। এই হয়ে গেল আমাদের ব্লিডিং ম্যানিফেস্টেশন চেক করার কারণ। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট কমন কোয়েশ্চেন, যেটা হেমোরেজ রিলেটেড ভাইবা বোর্ডে আমরা স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে কিভাবে তুমি হিমোস্টেসিস করবে। হিমোস্টেসিস হচ্ছে
ওকে, আচ্ছা আমি আবার একটু শেয়ার স্ক্রিন দেই। তাহলে মেকানিক্যালি আমরা কি কি করতে পারি? মেকানিক্যালি আমরা কি করতে পারি? প্রেসার দিতে পারি, হেমোস্ট্যাট করবে, হিমোস্ট্যাট বা হিমোস্ট্যাট বলা হয় কাকে? যে আমরা সরাসরি চাপ দেই, যদি প্রেসার দেই আর সেটার জায়গায় যদি কোনো আর্টারি ফরসেপস দিয়ে যদি আমরা ব্লিডিং ভেসেলটাকে ক্লিপ করি, আমি একটু ইন্টারনেট মনে হয় ইয়ে করছে, একটু সুইচ করতে পারলে ভালো। এবং সুচার ম্যাটেরিয়াল বা লাইগেশন। ওকে, এগুলো আমরা আবার একটু ডিটেলসে পড়বো। আর কি আছে যে লোকাল এজেন্টস এর মধ্যে আমরা লোকালি কিছু কিছু মেডিকেশন বা কেমিক্যালস ইউজ করতে পারি, এগুলো যতগুলো মনে রাখা যায় অত ভালো। যেমন অ্যাড্রেনালিন ইউজ করতে পারি আমরা, সার্জিসেল বলা হয়, থ্রম্বিন ইউজ করতে পারি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে জেলাটিন স্পঞ্জ ইউজ করতে পারি। এগুলো আমি ডিটেলসে এখনই বলবো। আচ্ছা, মেকানিক্যাল মেথডের মধ্যে প্রথমে বললাম প্রেসার আর কিছুই না। যদি যদি এটা লিম্ব হয় তাহলে এলিভেট করব, মাথায় যদি ব্লিডিং হয় তাহলে মাথাটা উঁচু করে দেব, পা নিচু করে দেবো, এরকম টাইপের আমরা কাজ করি। বা পায়ে যদি ব্লিডিং হয় তাহলে পাটা উঁচু করে রাখবো। তাহলে এলিভেশন হচ্ছে সবচেয়ে কমনেস্ট, এবং তারপরে যেখানে ব্লিডিং হচ্ছে সেখানে কি করব? প্রেসার দেব খুব জোরে, গজ বা ফিঙ্গার দিয়ে সরাসরি প্রেসার দিয়ে রাখবো অ্যাটলিস্ট 5 মিনিটস গেল। এরপরে হচ্ছে হেমোস্ট্যাট, যেটা বলছিলাম, মিডিয়াম সাইজড আর্টারি ফরসেপস বা হেমোস্ট্যাট দ্বারা আমরা কি করতে পারি? ব্লিডিং ভেসেলকে সরাসরি অক্লুড করতে পারি। এছাড়া কি আছে? এছাড়া যেটা আছে সেটা হচ্ছে যে সুচার্স অ্যান্ড লাইগেশনস। সেটা হচ্ছে যে ব্লিডিং ভেসেলটা আইডেন্টিফাই করলে পরে আমরা সেটাকে আইদার লাইগেট করতে পারি ক্লিপ দ্বারা, অথবা আমরা সুচার ম্যাটেরিয়াল দ্বারা ওটার ব্লিডিং এন্ডটাকে কি করতে পারি? স্টিচ করে দিতে পারি বা লাইগেট করে দিতে পারি। এই টেকনিকগুলোকে এই টেকনিকগুলোতে যখন স্লিপ করে তখন মানে হলো কি, আমি একটা নট বেঁধে দিয়ে আসলাম ব্লিডিং ভেসেলের মাথায়, সেইটা কি করলো? নটটা ছুটে গেল। এইখানে যে হেমোরেজটা হবে সেটা হচ্ছে রিঅ্যাকশনারি হেমোরেজ। ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো কেমিক্যাল মেথডস এর মধ্যে অ্যাড্রেনালিন যেটা, সেটা কি করে? ভেজো কনস্ট্রিকশন করে। অ্যাড্রেনালিন কি করে? ব্লিডিং ক্যাপিলারিতে ভেজো কনস্ট্রিকশন করে। সাধারণত যখন নন স্পেসিফিক একটা সারফেসে ব্লিডিং হয় বা আমরা বলি ক্যাপিলারি উজিং হয়, তখন কি করা হয়? অ্যাড্রেনালিন একটা নির্দিষ্ট প্রপোর্শনে ডাইলিউট করে সেই উজিং ব্লিডিং সাইড থেকে গজে অ্যাড্রেনালিন সোক করে ওই সারফেসের ওপরে এটা ইউজ করা হয় বা অ্যাপ্লাই করা হয়, সো দ্যাট এখানে লোকালি স্মল যে ভেসেলস গুলো আছে সেগুলো কি হয়? ভেজো কনস্ট্রিকশন হয়ে ব্লিডিং স্টপ হয়ে যায়। পরবর্তীতে বাই হিমোস্টেসিস মেথড এটা কি ক্লট হয়ে এই ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, এখানে গেল, এটা গেল হলো অ্যাড্রেনালিন লোকাল কেমিক্যাল এজেন্ট। এছাড়া আমাদের আছে যে থ্রম্বিন। থ্রম্বিনটা ফিব্রিন ক্লট তৈরি করতে হেল্প করে, এটা এত বেশি পপুলার না, তবে অ্যাড্রেনালিনটা বলতে পারলে ভালো। আচ্ছা, সার্জি জেল বা জেলাটিন জিলাটিনাস ম্যাটেরিয়াল একটা ইউজ করা হয়, সেলুলোজ পলিমার। এটা ওই যে ডেন্টিস্টরা অনেক বেশি ইউজ করে সার্জি জেল। এছাড়া কি আছে? স্পঞ্জিস্টেন বলি আমরা, এই যে জেলাটিন স্পঞ্জ বা জেল ফোম, জেলাটিন স্পঞ্জ, স্পঞ্জিস্টেন, এই রকম। এটা একটা জাস্ট একটা স্পঞ্জ লাইক। এটা পর্ক স্কিন জেলাটিন পর্ক হতে হবে খুব জরুরি না, এখন বোভাইন এবং বিভিন্ন ধরনের হালাল ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে, এবং এটাতে একটা জেলাটিন ফর্মেশন মাধ্যমে সরাসরি কি বলে
ব্লিডিং এরিয়াতে যদি কম্প্রেস করে রাখা হয় তাহলে কি ব্লিডিংটা স্টপ হতে পারে। এটা কোন জায়গায় ইউজ করা হয়, যে জায়গাগুলোতে ডায়াথার্মি বিকামস ইম্পসিবল অর ডিফিকাল্ট, যেমন হচ্ছে লিভার বেড। হ্যাঁ, লিভারে লিভার রিসেকশন হচ্ছে, এক্সিশন করার পরে লিভারের কিন্তু একটা জায়গায় কি ওখানে তোমাদের বলি, সেটা হচ্ছে যে আমরা যে ডায়াথার্মি করি, ডায়াথার্মিতে কি হয়, ভেসেলটা কন্ট্রাক্ট করে এবং সিঙ্ক করে ছোট হয়ে যায়। কেন? কারণ এখানে যে ভেসেলের মিডিয়াল বলে টিউনিকা মিডিয়া, সেটাতে কি থাকে, টিউনিকা মিডিয়াতে আমাদের কিন্তু মাসেল থাকে এবং মাসেলটা ডায়াথার্মি বা ইলেকট্রিক ইয়েতে রিয়াকশনে কন্ট্রাক্ট করে। বাট যেই সব জায়গায় যেই ভেসেল গুলোতে, যেমন পোর্টাল ভেসেল, এগুলোতে কিন্তু খুব ভেরি 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 থিন মাসেল বা ফাইবারস গুলো থাকে এবং এই জন্য এগুলোতে ডায়াথার্মিতে এজ এ হোল সারফেসে ডায়াথার্মি করলে তাও চলে, কিন্তু স্পেসিফিক্যালি ওই কিছু কিছু ভেসেল ডায়াথার্মিতে কন্ট্রাক্ট করে না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু জেল ফোম বা সার্জি ফোম, জিলাটিন স্পঞ্জ এটা ব্যবহার করি। আচ্ছা, হয়ে গেল অনেকগুলো কথা। এরপরে অক্সিজেন দরকার নেই। ফিব্রিন গ্লু, ফিব্রিন গ্লুটা কিন্তু একটা ভালো অ্যাডহেসিভ, বায়োলজিক্যাল অ্যাডহেসিভ। এটা রিসেন্টলি অনেক বেশি ইউজ হচ্ছে এবং এটা এটা বলতে পারলে ভালো। এটা থ্রোম্বিন, ফিব্রিনোজেন ফ্যাক্টরস, মানে ক্লটিং ফ্যাক্টরস এর কিছু কন্টেইন করে, বায়োলজিক্যাল অ্যাডহেসিভ। আচ্ছা, এগুলো গেল ন্যাচারাল, এগুলো আর দরকার নেই। বোন ওয়াক্স, বোন ওয়াক্সটা আমাদের ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়, সেটা হচ্ছে বোন কর্টেক্সে বা বোনসের স্পেশালি মেডালাতে যদি কোনো হেমোরেজ বা ব্লিডিং থাকে, তখন অসিয়াস বোনস গুলোর ভেসেলস গুলোকে কন্ট্রোল করা ব্লিডিং খুব ডিফিকাল্ট। যেমন তোমার একটা অ্যাম্পুটেশন করা হলো, সে টিবিয়া কাটা হলো কিন্তু ওর যে কর্টেক্স এবং কর্টেক্সে তো ব্লিডিং হয় না, মেডালা থেকে কিন্তু যদি ব্লিডিং হতে থাকে তাহলে কি হবে, হেমোরেজ হবে, হেমাটোমা হবে, তাহলে ওই অ্যাম্পুটেশনটার স্টাম্পটা ফেল করবে। সেই জন্য কি করা হয়, ওইখানে ওই যে সে মনে করো এটা টিবিয়া বোনস, এটা এখান থেকে চপ করা হচ্ছে, এটা বন্ধ, তখন ওর এখানে মনে করো কর্টেক্স, এখানে মেডালা, তাহলে মেডালাতে এই স্টিকারের মতো করে আস্তে করে ওই যে যেভাবে দেয়ালে যখন ওই যে পেইন্টিং করার আগে কি করে পুডিং বা এরকম ডেন্টিং এর করে না, ওই যে সারফেসটা স্মুথ করার জন্য, ঠিক এরকম বোন ওয়াক্স ওই টাইপের একটা, অনেকটা হলো ক্লে যে বাচ্চারা খেলে ওই রকম ক্লের মতো কনসিস্টেন্সি। তো ওইটা দিয়ে কি করা হয়, একটু সিল করে দেওয়া হয়, সিল করে দিয়ে চাপ দিয়ে রাখা হয়, তাতে করে ব্লিডিং বন্ধ হয়ে যায়। আচ্ছা, এটা গেল। এটার পরে যে কথাটা আসতেছে সেটা হচ্ছে যে আমরা ব্লিডিং অ্যাকচুয়ালি, এটা হলো যে কি, ব্লাড হেমোরেজ স্টপ করার জন্য না, এটা একদম রং কনসেপ্ট। হেমোরেজ কখনো ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে স্টপ করা যায় না। তবে কি করতে পারি আমরা, সাবস্টিটিউট, যদি অনেকখানি ব্লিডিং হয়ে যায় এবং ব্লিডিং কন্ট্রোল বা আফটার হেমোরেজ আমরা যদি ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট বলা হয় চিন্তা করি, তাহলে কিন্তু আমরা কিছু ব্লাড ট্রান্সফিউশন কনসিডার করব। ব্লাড ট্রান্সফিউশন হতে পারে ব্লাড অথবা ব্লাড প্রোডাক্ট, সেক্ষেত্রে আমরা হোল ব্লাড দিতে পারি। ফ্রেশ হোল ব্লাড যদি দেওয়া হয় উইদিন 24 আওয়ার অফ ডোনেশন, তাহলে এটাকে ফ্রেশ ব্লাড বলা হয়। এবং এতে কি হয়, যদি অনেক বেশি ব্লাড লস হয়ে যায় সেটা আমরা কুইকলি রিকভার করতে পারি। তারপরে যেটা আছে, এছাড়া প্লেটলেট যদি ডেফিসিয়েন্সির জন্য হেমোরেজ হতে থাকে তাহলে আমরা প্লেটলেট রিচ প্লাজমা দেব। ওকে, তারপরে আমরা যদি হ্যাঁ, এছাড়া আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে পারি যেখানে হিউজ অ্যামাউন্ট অফ ক্লটিং ফ্যাক্টরস থাকে। এছাড়া আমরা ক্রায়ো প্রিসিপিটেটও অনেক ক্ষেত্রে দেয়া হয়, এটাতে স্পেসিফিক ক্লটিং ফ্যাক্টরস গুলো থাকে। ওকে, তারপরে এরপরে যেটা হচ্ছে যে এছাড়া আমরা কি করতে পারি, থার্মাল এজেন্ট, বিভিন্ন থার্মাল এজেন্ট ইউজ করা হয় ফর ডায়াথার্মি বা কটারি। এখানে কয়েকভাবে কাজ করা হয়। সরি, আমি একটু ক্লান্ত।
তাহলে এখানে কয়েকভাবে কাজ করা হয়, একটা হচ্ছে কটারি ইউজ করা হয়, একটা মানে কটারিতে একটা হিট কাজ করে, একটা ইলেকট্রোকোয়াগুলেশন কাজ করে। ওকে, এরপরে আমরা বলবো তাহলে ইলেকট্রোকোয়াগুলেশন বলবো, মানে ডায়াথার্মি, ইলেকট্রোকটারি বললাম, এটার পরে মেশিন, এগুলো বেশি জরুরি না। আচ্ছা, তাহলে আমরা হেমোরেজ যদি ম্যানেজমেন্ট, ক্রায়োসার্জারি হলো এক্সট্রিম কুলিং, এটা একটা আলাদা স্পেশাল ডিভাইস। এটা ক্রায়োসার্জারির মাধ্যমে কিন্তু ছোট ছোট মোল এবং টিস্যু ক্যাপিলারি এক্সিশনের পরে হেমোরেজ গুলো স্টপ করা হয়। এখানে কিন্তু টেম্পারেচার, থার্মাল টেম্পারেচার, হিট দিয়ে না, কোল্ড টেম্পারেচার দিয়ে করা হয়। এটা -22 -180°C স্পেশাল মেশিন দিয়ে করা হয়, তবে ক্রায়ো করা হয়। স্যাররা শুনলে খুশি হবে। আর এখন তো লেজার ভীষণ পপুলার, লেজার দিয়ে কিন্তু আমরা ব্লাডলেস সার্জারি খুব পপুলারিটি পাচ্ছে। হেমোরয়েডস এর ব্লাডলেস সার্জারি বা ছোট ছোট প্যাপিলোমা, এটার লিমিটেশন আছে। এটা হচ্ছে যে একটা মাইনর ক্যালিবারের ব্লাড ভেসেলের ব্লিডিং কে বন্ধ করতে পারবে, কিন্তু মেজর ক্যালিবারের ব্লাড ভেসেল যেগুলো মিডিয়াম সাইজড আর্টারি, স্মল সাইজড আর্টারি, তারপরে হচ্ছে যে লার্জ সাইজ তো বাদই দাও, তো এগুলো কিন্তু লেজার কন্ট্রোল করতে পারবে না। তাহলে আমরা যদি হেমোরেজটা শেষ করে দেই, তাহলে এখানে আমরা হেমোরেজের কি কি জানলাম, হোয়াট ইজ হেমোরেজ, হোয়াট আর দ্য টাইপস অফ হেমোরেজ, বিভিন্ন ক্লাসিফিকেশন অফ হেমোরেজ, কজেস অফ হেমোরেজ, তারপরে কি ম্যানেজমেন্ট অফ হেমোরেজ। ঠিক আছে, প্রাইমারি, সেকেন্ডারি, রিঅ্যাকশনারি খুব কোয়েশ্চেন আসে। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আসে থাইরয়েডে, সেটা হচ্ছে যে রিঅ্যাকশনারি হেমোরেজ কিভাবে, 1 নম্বর বলবে যে তোমার কয়টা টাইপ, তারপরে বললে, তারপরে এক্সাম্পল জিজ্ঞেস করলো, এক্সাম্পল জিজ্ঞেস করার পরে যেটা বলা হচ্ছে যে রিঅ্যাকশনারি হেমোরেজ এর এক্সাম্পল বলো। তো রিঅ্যাকশনারি হেমোরেজের এক্সাম্পল হচ্ছে, একটা হচ্ছে থাইরয়েড সার্জারি, আরেকটা হচ্ছে টনসিলেক্টমি। এগুলো হচ্ছে কমন রিঅ্যাকশনারি হেমোরেজের এক্সাম্পল। অ্যাবডোমিনাল সার্জারি বলা যেতে পারে কম, ভেরি রেয়ারলি হয় এই ধরনের রিঅ্যাকশনারি হেমোরেজ। টনসিলেক্টমি আর থাইরয়েডেক্টমি, পার্শিয়াল থাইরয়েডেক্টমি যেটাই হোক, হোক আর টোটাল থাইরয়েডেক্টমি যাই হোক, যে কোনো নেক ডিসেকশন, থাইরয়েডেক্টমি, এগুলোর অপারেশন এবং টনসিলেক্টমি, এগুলো মনে রাখবে, এগুলো রিঅ্যাকশনারি হেমোরেজের অন্যতম উদাহরণ। আচ্ছা, আজকে খুবই আরো 10-15 মিনিট সময় আছে। বারে বারে আমাদের যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে শক। শকে যেমন কোয়েশ্চেন আমরা যদি একটু দেখতে থাকি, দেখো এখানে কোয়েশ্চেন গুলোর মধ্যে শক, হোয়াট আর দ্য আর্লি ফিচার্স অফ সেপটিক শক, what are the investigation would you like to perform in the septic shock, when will you send the patient ICU or in the septic shock। তার মানে হচ্ছে সেপটিক শকের পুরোটাই। আচ্ছা, গেল। তারপরে দেখো, হ্যাঁ, হোয়াট ইজ দ্য প্যাথোলজিক্যাল চেঞ্জেস অকার ইন আ শক পেশেন্ট, এটা আমার মনে হয় একটু বেশি, তারপরেও আসছে নিশ্চয়ই কোনো না কোথাও আসছে। হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ ট্রিটমেন্ট অফ শক। আচ্ছা, হোয়াট ড্রাগস আর ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ শক। আচ্ছা, ক্লাসিফাই শক, খুব ইম্পর্টেন্ট ক্লাসিফাই শকটা। হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ মেইনটেনিং ইউরিন আউটপুট ইন শক, হাউ পালস অক্সিমিটার ক্যান হেল্প। আচ্ছা, what do you mean by surgical hemorrhage জানো, classify as per onset জানো, why venous hemorrhage is difficult to manage, কেন, কারণ আমি বলে দিয়েছি, venous hemorrhage difficult to manage কারণ হচ্ছে যে ওর হলো কোয়াগুলেশন করা। 1 নম্বর হচ্ছে ভেনের ওয়াল খুব থিন এবং এর ইলেকট্রোকটারি ডিফিকাল্ট, কারণ কি, কারণ হচ্ছে যে এর টিউনিকের মিডিয়া ভেরি থিন। ঠিক আছে, আর কি করে, কোপিয়াস ব্লিডিং করে, কোপিয়াস ব্লিডিং করে। আচ্ছা, তারপরে আসো, হ্যাঁ, হাউ ক্যান ইউ মেজার ব্লাড লস। আচ্ছা, মেজার ব্লাড লস হচ্ছে এক যদি একটা কিডনি ট্রে সমান ব্লিডিং হয় তাহলে আমরা কি মনে করব, 1 লিটার। ঠিক আছে, একটা গালিপটের সমান সমান যদি ব্লিডিং ক্লট আমরা রিমুভ করি তাহলে আমরা বুঝবো 250 ml। এগুলো হচ্ছে যে একটা রাফ এস্টিমেশন। হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ম্যাসিভ হেমোরেজ,
What are the complication of massive hemorrhage? Massive hemorrhage এর complication হচ্ছে one of the most important complication হচ্ছে shock. Massive hemorrhage এর মানে ম্যাসিভ ব্লাড লসের জন্য প্রথম হচ্ছে শক হয়। এছাড়া পেশেন্ট নিউরোজেনিক শকে যেতে পারে। সে একটা হচ্ছে হেমোরেজিক শক, ব্লাড হাইপোভলিউমিক শক হবে। আর একটা হচ্ছে যে পেশেন্ট নিউরোজেনিক শকে যেতে পারে। আরেকটা যেটা সেটা হচ্ছে যে হাইপক্সিয়া ডিউ টু হেমোরেজ, ম্যাসিভ হেমোরেজ হয়ে গেলে হিমোগ্লোবিন অনেক কমে গেলে তখন কিন্তু হাইপক্সিয়া হয়ে যায়। তো এই কথাগুলো বলতে হবে। হাউ উইল ইউ ট্রিট এখনই আমরা আসবো, কিন্তু মেইন কথা যেটা সেটা হচ্ছে হেমোরেজ স্টপ করা আর ব্লাড ট্রান্সফিউশন করে এটাকে রিপ্লেস করা, এই হচ্ছে গ্রস। আর হলো আন্ডারলাইন যদি কোনো প্যাথোলজি থাকে সেটা ট্রিট করা। ভাইভা বোর্ডের জন্য এটা মোর দেন এনাফ। সব সময় মনে রাখতে হবে সব কোয়েশ্চেনেরই আনসার দেওয়ার মতো মন মানসিকতা থাকতে হবে। কারণ তোমার যেন একটা বেস লাইন জেনারেল সার্জারির নলেজ যদি থাকে, তুমি কিন্তু বেস লাইন জেনারেল সার্জারি লাইন দিয়ে সবার প্রিন্সিপাল ধরে কথা বললে মোটামুটি সব কোয়েশ্চেনে আনসার করতে পারবে। আচ্ছা, শকের আরো অনেক কোয়েশ্চেন আছে পরে। এখানে ব্লাড ট্রান্সফিউশনও বারে বারে আসছে আমি দেখলাম। তো এখানে আরো কথা আসছে যে হোয়াট আর দ্য ফ্লুইডস ইউজ ইন শক, হোয়াট আর দ্য টাইপস অফ শক, কোন শকের কিভাবে ম্যানেজ করতে হয়, টাইমিং কি। তাহলে এই কোয়েশ্চেন গুলো আমরা এখন সলভ করি। হেমোরেজ শেষ। আচ্ছা, আচ্ছা, শক কি? শক ইজ এ ফিজিওলজিক্যাল স্টেট ক্যারেক্টারাইজড বাই সিস্টেমিক হাইপোপারফিউশন। সিস্টেমিক হাইপোপারফিউশন এটা খুবই প্রিয় সাধ্যের, অথবা রেজাল্টিং ইন ডিক্রিজ টিস্যু অক্সিজেন ডেলিভারি। এই কথাটা হচ্ছে যে সব সার্জারি টিচার ম্যাডামদের খুব প্রিয়। শক, হোয়াট ইজ শক? হ্যাঁ, এবং সব শক রিলেটেড কোয়েশ্চেনের শুরুই হবে কিন্তু হোয়াট ইজ শক দিয়ে। তাহলে হোয়াট ইজ শক? শক ইজ এ ফিজিওলজিক স্টেট অফ সিস্টেমিক হাইপোপারফিউশন। হ্যাঁ, সিস্টেমিক হাইপোপারফিউশন মানে অক্সিজেন ডেলিভারিটা, টিস্যু অক্সিজেন ডেলিভারিটা কমে গিয়েছে। হিমোগ্লোবিন কম থাকলেও হতে পারে, ব্লাড এজ এ হোল কম আসলে হতে পারে, ব্লাড পাম্পের সমস্যা হতে পারে, যদি ব্লাড ভলিউম কমে যায় তাও হতে পারে। এই প্রত্যেকটার একটা করে নাম আছে, এই জন্যই আমরা করলাম, এভাবে করে বললাম। আচ্ছা, শকের মেইন 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 বেসিক জিনিসটাই হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ইমব্যালেন্স। যার হলো অক্সিজেন ডিমান্ড বেশি তারও শক হবে, যার সাপ্লাই কম তারও শক হবে, বা সেম কথা। তাহলে শক হওয়ার জন্য কিন্তু আমাদের কি ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে যদি ব্যালেন্স না থাকে তাহলেই শক হবে। আগেরটা কি ছিল? ব্যালেন্স ছিল। আর এখনকারটা কি? ব্যালেন্স নাই, সাপ্লাই কমে গেছে আর ডিমান্ড বেড়ে গিয়েছে, রেজাল্ট শক। আচ্ছা, ফিজিওলজি অফ শক কিন্তু কোয়েশ্চেন আসছে। কিভাবে ফিজিওলজি অফ শক? এইটা কিন্তু রিটেনে আসলে সুন্দর করে ফ্লো চার্ট দিয়ে দিলে, পরীক্ষার হলে কি বলবে? আচ্ছা, পরীক্ষার হলে যেটা প্রথম কথা বলতে হবে যে শক মে বি ডিফাইন্ড অ্যাজ এ টিস্যু হাইপক্সিয়া বা টিস্যু হাইপোপারফিউশন। তার মানে ইনএডিকুয়েট পারফিউশন। পারফিউশন মানে তো বুঝো অক্সিজেন টিস্যু পর্যন্ত, সেল পর্যন্ত যাচ্ছে না। যদি সেলে আমরা কি হয়, রেসপিরেটরি মেটাবলিজম হয়, তাহলে সেলে যদি আমার অক্সিজেন না যায় তাহলে কোনো অক্সিজেনেশন রিডাকশন, কোনো অক্সিজেনেশন রিয়াকশন হবে না। তাহলে ও যখন হাইপক্সিয়া চলে যাবে তখন কি হবে? সেলে অক্সিজেনের ডেফিসিয়েন্সি। অক্সিজেনের ডেফিসিয়েন্সি মানে অক্সিজেন নেই, তার মানে মেটাবলিজম হচ্ছে না। মেটাবলিজম হচ্ছে না মানে এটিপি তৈরি হচ্ছে না, তাহলে কি হয়ে গেল? ল্যাক অফ এনার্জি, এনার্জি ডেফিসিট হয়ে গেল। এটিপি না থাকলে সব মেটাবলিজম বন্ধ হয়ে যাবে, তাহলে মেটাবলিজম গুলো স্টপ হয়ে যাবে। যত যেই মেটাবলিজম অক্সিজেনের মাধ্যমে হতো সেই মেটাবলিজম স্টপ হয়ে যাওয়ার কারণে কি তৈরি হবে? অ্যানারোবিক পদ্ধতিতে, যেটাতে অক্সিজেন লাগে না, সেই মেটাবলিজম গুলো অ্যাক্টিভেট হবে। হলে পরে তখন মেটাবলিক অ্যাসিডোসিস বা অ্যানারোবিক মেটাবলিজমের সাথেই তুমি বলতে পারবে ল্যাকটিক অ্যাসিডোসিস। অ্যানারোবিক মেটাবলিজম মানে ডাইরেক্ট প্রপোর্শনাল টু কি? ল্যাকটিক অ্যাসিডোসিস। তাহলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, এবং ল্যাকটিক অ্যাসিড যদি সেলের ভেতরে বেশি বেশি তৈরি হয় তাহলে পরে ভেজোকনস্ট্রিকশন হয়ে
ওই পেরিফেরাল ব্লাডে পেরিফেরাল মানে ভেসোকনস্ট্রিকশন হয়ে গেলে ও আর কি করতে পারবে না, ভেনাস রিটার্ন করতে পারবে না। ভেনাস রিটার্ন না করতে পারলে পায়ের ব্লাড পায়ে থেকে গেল, স্টোমাকের ব্লাড ব্রেইন পর্যন্ত ব্লাড পৌঁছাবে না। ব্রেইন পর্যন্ত ব্লাড না পৌঁছাইলে কি হবে, ব্রেইন ডেথ হবে। তাহলে যাই হোক, তার আগেই আমাদের এইটুকু প্যাথোফিজিওলজি ল্যাকটিক অ্যাসিডোসিস পর্যন্ত বলতে পারলে, এবং পরবর্তীতে ডিউ টু হাইপক্সিয়া brain and other systems will collapse, এইটুকু বলতে পারলে মরতে নেই না। আচ্ছা, তাহলে ওই যেটা বললাম, সেল সুইচ করে কি অ্যারোবিক থেকে অ্যানারোবিক মেটাবলিজমে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হচ্ছে। তাতে কি হলো, সেলে যেটা হয়, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, সেল ফাংশন বন্ধ হয়ে যায় এবং সেলটা কি মরে যাবে, মরে গেলে সেলে সোয়েলিং হবে। সেল ডেথের স্টেপে আমরা থার্ড ইয়ারে সেল সোয়েলিং পড়েছিলাম। সেল সোয়েলিং হবে, সোয়েল আপ হবে, সব মেমব্রেনাস যে অর্গানেলি গুলো সেগুলো সব সোয়েল আপ হয়ে বাস্ট করবে এবং কি হয়ে যাবে, পারমিয়েবল হয়ে যাবে, পানি যাবে না আসবে, কোনো ধরনের কোনো বাজবিচার থাকবে না। তখন কি হবে, সব সোয়েল আপ হয়ে যাবে। সোয়েল আপ হয়ে গেলে পরবর্তীতে সেল ড্যামেজ হবে, সেল ফেটে যাবে, সোডিয়াম পটাশিয়াম তো হ্যাম্পার হবেই, সাথে সেল ডেথ হবে। তাহলে ইভেনচুয়ালি যেই সেলের অক্সিজেন ডিমান্ড অনেক বেশি, হ্যাঁ, যেমন আমাদের ব্রেইনে অক্সিজেন ডিমান্ড অনেক বেশি, মনে করো সব সেল 20 অক্সিজেনে কাজ করে, ওর অক্সিজেন, ওর 100 পরিমাণ অক্সিজেন না হলে ওর কাজ করতে পারে না। তাহলে এই 100 পরিমাণ কাজ করার জন্য কি হলো, যে 100 ইউনিট কাজ, 100 ইউনিট ডিমান্ড থাকার কারণে যদি বডিতে 60ও হয়, তাহলেও কিন্তু ব্রেইন এটাকে কি বলবে, হাইপক্সিয়া বলবে এবং সেল ডেথ শুরু হবে। যদি মনে হয় একটু বুঝাতে পারলাম। আচ্ছা, তাহলে শকের এফেক্ট অন অর্গান, কোয়েশ্চেন আসে, শকের বিভিন্ন অর্গানের উপরে এফেক্ট কি। হার্টের মধ্যে কি হচ্ছে, মায়োকার্ডিয়াল ডিপ্রেশন, প্রথমে কার্ডিয়াক আউটপুট কমে যাবে, হাইপোটেনশন হবে, তারপরে হলো মায়োকার্ডিয়াল ডিপ্রেশন। আচ্ছা, লাংস এর মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ কমে যাচ্ছে এবং পালমোনারি ইডিমা হতে পারে। এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে রিঅ্যাবজর্পশন বেড়ে যায়, হ্যাঁ। আচ্ছা, কারণ কি, কারণ হলো যে এডিএইচ বেশি আসে, এডিএইচ বেশি আসলে তাহলে সব পানি কনজার্ভ করে, দিনের শেষে কি কথা, রিঅ্যাবজর্পশন বেশি করা মানে কিডনিতে পানি থেকে যাওয়া, তাহলে কিন্তু কিডনি ফুলে যাবে। আচ্ছা, সিএনএস এ পারফিউশন কমে গেছে মানে হচ্ছে সিএনএস কে কি, পেশেন্টের ফিচার্স কি থাকবে, ড্রাউজি ফিচার্স থাকবে। এছাড়া ব্লাড কোয়াগুলেশনের প্রবলেম, এটা তোমার ল্যাবে থেকেই জানতে পারবে যে, এবং এই যে টোটাল এগুলো হচ্ছে যে বিভিন্ন অর্গানে স্পেসিফিক্যালি শকের জন্য কি হয়, এফেক্ট যেগুলো হয়। আচ্ছা, শক নিয়ে আমরা শকের সবচেয়ে ইম্পর্টেন্ট পড়াটা পড়ে আজকে আমরা ক্লাসটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো এখানে যেটা হচ্ছে যে শকের টাইপ, শকের অন্যতম টাইপ হলো মোটামুটি 5টা। একটা হচ্ছে হাইপোভলিউমিক শক, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ শক, কার্ডিওজেনিক শক, মেটাবলিক এবং অবস্ট্রাকটিভ শক। আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট গল্প বলতে চাই, সে আমরা 5তলা বিল্ডিং এ থাকি, 5তলা বিল্ডিং এ থাকি, পানির সোর্সটা নিচে আন্ডারগ্রাউন্ডে, এরপরে একটা পাম্প আছে, সেই পাম্পটা কি করে, পানিটাকে আমাদের 5তলায় উঠায়, 5তলায় উঠালে পরে তারপরে গ্র্যাভিটেশন ফোর্স অনুসারে যে যেখানে কল ছেড়ে রাখে সেই অনুসারে কি হচ্ছে, তোমার পানিটা ডিস্ট্রিবিউট হচ্ছে। আচ্ছা, এইখানে একটা ঘটনা হচ্ছে, যদি পাইপ, পানির পাইপটা আমার এই আঙ্গুলের মতো থিকনেস ছিল যেখানে, সেইটা যদি আমার পাইপ, এত মোটা পাইপ আমি লাগাই, বড় মোটা, আগে হয়তো চিকন ছিল, এখন হচ্ছে আমি এত মোটা মোটা পাইপ দিলাম, তাহলে কি হবে, আমার কিন্তু এই চিকন পাইপের কলাম হয়তো অনেক লম্বা ছিল, কিন্তু চিকন পাইপে আলটিমেটলি টোটালি কতটুকু ব্লাড, হয়তো মানে কতটুকু আমার পানি, হয়তো 10 লিটার পানি আমার পুরো বিল্ডিং এর পাইপে স্ট্যাটিস্টিক অবস্থায় থাকতো। কিন্তু এখন পাইপ বড় বড় চওড়া পাইপ দেওয়ার জন্য দেখা যাচ্ছে 10 লিটারের যেখানে লাগতো সেখানে 50 লিটার কি সারফেসেই রয়েছে। তাহলে সার্কুলেশনে যদি আমার ওই পাইপ দিয়ে ইউজ করতে হয়, তাহলে সার্কুলেশনে কিন্তু আমি কম পাবো এবং ফোর্সও কম হবে। এই পুরো ব্যাপারগুলো কিন্তু আমাদের বডিতে ঘটে। আচ্ছা, আসো প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা করে বলি। সে আমি 4তলায় আছি, আমি পানি পাচ্ছি না,
আমি পানি পাচ্ছি না মানে আমার সেল অক্সিজেন পাচ্ছে না, তাহলে আমি হাইপক্সিয়াতে আছি। হলো, তাহলে আমি শকে গেলাম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই শক কি শক? এখন যদি এমন হয় যে টোটালি সমস্ত 5 তলা বিল্ডিং এই পানি নাই, তাহলে সেটা হবে হাইপোভলিউমিক শক। যে আমার বিল্ডিং এ পানি আসে নাই, আমার হেমোরেজ হয়ে ব্লাড ভলিউমই নেই, বা নন হেমোরেজ হলেও আমার দেখা যাচ্ছে প্রচুর লুজ মোশন হয়েছে, ফলে প্রচুর পানি কিন্তু আমার ডায়রিয়ার মাধ্যমে বডি থেকে বের হয়ে গেছে, ড্রেন আউট হয়ে গেছে। সুতরাং আমার ব্লাড ভলিউম কম, এবং আমি এই কারণে অক্সিজেন আমার ভলিউমই কম, আমার হিমোগ্লোবিনই কম, আমার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কম, এবং আমার ডেলিভারি সিস্টেম কম। সুতরাং এই পুরো সিস্টেম হয়ে গেল কি হাইপোভলিউমিক শক। ভলিউম কম তাই শক, শেষ। এটা বার্নের জন্য হতে পারে, হেমোরেজের জন্য হতে পারে, ট্রমা, অ্যাক্সিডেন্ট, ব্লিডিং এর জন্য হতে পারে। গেল। সেকেন্ড আসেন হচ্ছে যে কি ডিস্ট্রিবিউটিভ শক। ডিস্ট্রিবিউটিভ শকটাই হচ্ছে ওই মজার টাইপের, যেটা হচ্ছে যে কি হতে পারে, চিকন পাইপ, মোটা পাইপ, যেটা উদাহরণ দিলাম। তাহলে অনেকটা ব্লাড আমার কিন্তু নন ফাংশনিং অবস্থায় বডির মধ্যে উইদিন ব্লাড ভেসেল রয়ে যাচ্ছে, এবং এরা ডেলিভারি সিস্টেমে কোনো কাজ করতে পারছে না। কিরকম, সে আমার হলো সেপ্টিসেমিয়া হয়ে গেল। সেপ্টিসেমিয়া হয়ে গেলে তোমার ব্লাড গুলোতে কি আমার অর্গানিজম চলে আসছে। অর্গানিজম কিন্তু সেল থেকে আমার অক্সিজেন খেয়ে ফেলছে। সুতরাং এখানে প্রশ্নই উঠে না আমি অক্সিজেন ডেলিভারি করব, কে ক্যারি করব, আসবো। তাহলে আমার ব্লাডের অক্সিজেন কিনে নিয়ে যাচ্ছে। নিউরোজেনিক শকটা কি, নার্ভের এমন ধরনের কিছু আমি স্টিমুলাই পেলাম, ভেজোডাইলেশন হয়ে গেল, ফলে ব্লাড ভেসেল গুলো অনেক চলাচল হয়ে গেল। অ্যানাফাইলেকটিক রিয়াকশন, সেম কথা, ভেজোডাইলেশন হয়ে গেল, সব ভেসেলের নন ফাংশনিং ভাবে আমার শরীরে অনেকখানি ব্লাড রয়ে গেল, সেলে অক্সিজেন পৌঁছালো না, হাইপক্সিয়া হলো, শক হয়ে গেল। তাহলে এই ধরনের শককে আমরা কি বলবো, ডিস্ট্রিবিউটিভ শক। আচ্ছা, পাম্প আপনার বুঝার বাকি নাই, এটা আমার হার্টকে আমি মিন করেছি। তা ভেরিয়াস কারণে হার্ট পাম্প না করতে পারে, হার্ট যদি পাম্প না ভালো করে করতে পারে, ব্লাড ব্রেন পর্যন্ত যাবে না, শক হবে। তাহলে এটা হয়ে যাবে কি কার্ডিওজেনিক শক। আচ্ছা, অবস্ট্রাকটিভ শকটা কি, যদি কোনো কারণে কি বিভিন্ন জায়গায় ব্লক থাকে, ব্লকটা কেমন হবে, হয় আমার যেইখানে লাংস থেকে ব্লাডে ইনপুট, এখানে ব্লক, হ্যাঁ, অথবা আরেকটা কি, সরি, অথবা মানে হার্ট থেকে লাংসে যাচ্ছে, অথবা পুরো বডিতে যাচ্ছে। ফুল বডিতে যাওয়ার সময় কিভাবে বাধা পেতে পারে, যে কোনো টিউমারের জন্য বাধা পেতে পারি, পেরিকার্ডাইটিস বা পেরিকার্ডিয়াক টেম্পোনেট। পেরিকার্ডিয়াক টেম্পোনেট কি, হার্ট একটা আমার অর্গান, হার্টের চারিদিকে আমার কি আছে, পেরিকার্ডিয়াম। কিন্তু পেরিকার্ডিয়াম যদি শক্ত হয়ে যায়, খুব রিয়াকশনের জন্য শক্ত হয়ে একদম স্টিফ হয়ে যায়, স্টিলের বোর্ডের মতো হয়ে যায়, শক্ত হয়ে যায়, তাহলে এই বোর্ডের ভেতর থেকে ব্লাড সার্কুলেশন কি চলাফেরা করতে অসুবিধা হবে, হার্টের পাম্প করতে অসুবিধা হবে। তাহলে উইদিন হার্ট শেল লাইক কোরের মধ্যে হার্ট ক্যান নট পাম্প। সো এইরকম সিচুয়েশনে গুলোতে হার্টটা প্রপারলি পাম্প করে যদি সার্কুলেশন পেরিফেরিতে না পৌঁছাতে পারে তখন, এবং এটা যদি হার্টের দোষে হয়ে থাকে, তাহলে এটা কি কার্ডিওজেনিক শক। আর লাস্ট বাকি থাকলো মেটাবলিক বা রেসপিরেটরি, যেটা কিনা একটু আগে আমরা বলছিলাম, যে ডিস্টারবেন্স ইন দ্য অক্সিজেন ডিফিউশন, ক্যারিং এবং অফলোডিং, এগুলোর কারণে কি হচ্ছে, ল্যাকটিক অ্যাসিডোসিস হচ্ছে, এবং এই ল্যাকটিক অ্যাসিডোসিসের জন্য মেটাবলিক বিভিন্ন ধরনের অ্যাসিড গুলো কি করে, ভেসেলের উপরে কাজ করে, এবং আলটিমেটলি ওই এই ধরনের শক হচ্ছে। তো আমার মনে হয় শকের টাইপটা তোমরা বুঝেছো, তাহলে কজ এখন পড়তে খুবই সুবিধা হবে। আমি জাস্ট 5টা মিনিট নেব, ইনশাল্লাহ শেষ করে দেবো। আচ্ছা, ব্লাড লস কেন হতে পারে, হেমোরেজের জন্য হতে পারে, ওয়াটার ব্লাড লস হতে পারে, মানে এই সব কিছু হেমোরেজিক শক কিন্তু এক ধরনের হাইপোভলিউমিক শক। হেমোরেজিক শক ইজ এ হাইপোভলিউমিক শক, এবং ব্রড হেডিং কিন্তু হাইপোভলিউমিক শক। তাহলে প্লাজমা, ব্লাড, ওয়াটার, ভমিটিং, ডায়রিয়া, ডিহাইড্রেশন, হেমোরেজ, যে কোনো কারণে ভলিউম লস হওয়া মানেই হাইপোভলিউমিক শক। কার্ডিওজেনিক শক বললাম তো, মার্টিয়াল ফাংশন, ভালভুলার হার্ট ডিজিজ, এগুলো বিভিন্ন কারণে হতে পারে। অবস্ট্রাকটিভের মধ্যে কার্ডিয়াক টেম্পোনের নাম্বার 1, সেকেন্ড হচ্ছে কার্ডিয়াক এই পালমোনারি এম্বোলিজম, আরেকটা হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। টেনশন নিউমোথোরাক্সে পুরো চেস্টের লাংসের বাইরে প্লুরাল ক্যাভিটির ভেতরে
এয়ার এন্টার করে যায়, এয়ার এন্টার করে অবস্ট্রাক্ট করে যায়, লাংস এক্সপান্ড করতে পারে না এবং একটা স্টিফ বক্সের মতো পরিণত হয় চেস্ট ওয়ালটা। তখন এখানে হার্ট পাম্প করতে পারে না। এই কারণে টেনশন নিউমোথোরাক্সে একটা অবস্ট্রাকশনের জন্য হার্ট কাজ করতে পারে না, বিধায় হার্টকে দোষ না দিয়ে অবস্ট্রাকশনকে দোষ দেওয়া হয় এবং এটাকে কি বলেছে হলো অবস্ট্রাকটিভ। আচ্ছা, নিউরোলজিক যেটা বললাম সেটা হচ্ছে বিভিন্ন কারণে প্যারালাইসিস, যেমন কোয়াড্রিপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া, স্পাইনাল অ্যানেস্থেসিয়া, এগুলোর কারণে কিন্তু শক হতে পারে। আর পেনিসিলিন, অ্যানেস্থেসিয়া, স্টিং, তারপরে কি বলে শেলফিশ খাওয়ার পরে এগুলোর কারণে যদি রিয়াকশন হয় তাহলে অ্যানাফাইলেকটিক রিয়াকশন থেকে শক হলে অ্যানাফাইলেকটিক। আচ্ছা, সেপ্টিকের ইটিওলজি আমরা বলেছি, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, ফাঙ্গাস, প্রোটোজল। আচ্ছা, এখানে কেন কেমন শক হতে পারে? মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ডের ফিচার কি? মাইল্ডে ভেইন গুলো জাস্ট কলাপস করবে, মাথা ঘামবে, কপালে ঘামবে, সোয়েট অন দা ফোরহেড, হ্যান্ড, ফিট। আচ্ছা, ইউরিন আউটপুট নর্মাল থাকবে, পালস নর্মাল থাকবে, ব্লাড প্রেশার নর্মাল থাকবে, জাস্ট রুগীর হাত পা ঘামবে এবং হচ্ছে কি হাত পা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড মডারেট শক, যেটা মডারেট শকে ড্রাউজি, কনফিউজ থাকবে, অলিগুরিয়া। এবারে ইউরিন আউটপুট কমলো। আচ্ছা, পালস রেট বাড়লো 100/70। আরেকটা আছে সিভিয়ার শক। সিভিয়ার শকে পেশেন্ট ফার্স্টেই যাবে আনকনশাস, ঠিক আছে। এছাড়া রেসপিরেশনে প্রবলেম হতে পারে, তারপরে হচ্ছে যে পালস র্যাপিড থ্রেডি হয়ে যাবে, ইউরিন আউটপুট স্টপ বা একদম অ্যাবসলিউটলি অ্যানিউরিয়াও হয়ে যেতে পারে, প্রচুর হাইপোটেনশন থাকবে। তাহলে এইগুলো হচ্ছে কিন্তু আমাদের শকের ফিচার। আচ্ছা, শকের স্টেজ আমরা যাব না। ম্যানেজমেন্ট হচ্ছে যে ফার্স্টে একটা মনিটরিং পার্ট আছে। যেই রুগী শকে আসুক, ফট করে তো আমরা ওর কারণের মধ্যে ঢুকতে পারবো না। আমরা ফার্স্টে রুগীকে মনিটর করবো, দেখো ব্লাড প্রেশার, হার্ট রেট, রেসপিরেটরি রেট, ইউরিন আউটপুট, এগুলো মেজার করব। সব কজ ধরে ধরে আমরা ইভালুয়েট করব। নিউমোথোরাক্সকে মাথায় রেখে সিটি স্ক্যান বা এক্স রে করবো, হার্টকে মাথায় রেখে ইসিজি, পালস অক্সিমেট্রি, অবস্ট্রাকটিভ, ডিস্ট্রিবিউটিভ, এগুলো সবকে মাথায় রেখে আমরা এগুলো করব, ভাইটাল প্যারামিটারস মনিটর করব। সেকেন্ড, স্পেশাল মনিটরিং, ওই যে কার্ডিয়াক ইভালুয়েশন করব, ভালো কথা। তারপর সিস্টেমিক এবং অর্গানিক ভাবে ম্যানিফেস্ট মানে করব। মেইন যেটা গাইডলাইন সেটা হচ্ছে কার্ডিয়াক ফাংশন ইমপ্রুভ করা, পারফিউশনকে বাড়ানো এবং কজকে খুঁজে বের করা। রিসাসিটেশনের মধ্যে এয়ারওয়ে, পেশেন্টের আপার এয়ারওয়ে কেয়ার নিতে হবে, ব্রিদিং ABC প্রোটোকলে যেতে হবে এবং ব্রিদিংটা দেখতে হবে ভেন্টিলেশন ঠিক মতো আছে কিনা, সার্কুলেশনে আইভি চ্যানেল ওপেন করতে হবে কার্ডিয়াক ফাংশন এবং অক্সিজেনেশন মেনটেন করার জন্য। খুবই ইম্পর্টেন্ট এটা। কি ফ্লুইড শকে ইউজ করা হয়, কি ফ্লুইড শকে ইউজ করা হয় এটা বললে, একটা নর্মাল স্যালাইন বলে হাঁ করে বা হার্টম্যান সলিউশন বলে দেখা যায় বিভিন্ন জায়গায়, শুধু এটা আমার মেডিকেলের স্টুডেন্ট বলে না, এক্সটার্নাল হয়ে যেখানে গিয়েছি সেখানেই দেখা যায় যে একটা বলেই আমরা অনেক খুশি হয়ে যাই এবং একটা বলেই আমরা বোকা হয়ে যাই। তাহলে ভাগ করে নেন ক্রিস্টালয়েড, কলয়েড, ব্লাড ট্রান্সফিউশন, বা ক্রিস্টালয়েড কলয়েড বললে ব্লাড ওর মধ্যে পড়ে যায়। তাহলে ক্রিস্টালয়েড, নর্মাল স্যালাইন, রিঙ্গার সিলেক্টেড, হার্টম্যান সলিউশন। হ্যাঁ, আচ্ছা, আর ব্লাড ট্রান্সফিউশন এবং ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড ট্রান্সফিউশন প্রোডাক্ট দিয়েও আমরা কিন্তু এই শকের ম্যানেজমেন্টে হেল্প করতে পারি। অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বাড়ানোর হচ্ছে হিমোগ্লোবিন গুলোকে সার্ভাইভ করানো খুব জরুরি। এজন্য আমরা পেশেন্টকে অক্সিজেন দেব, ব্লাড দেব, ইনফিউশন, ব্লাড 250-500 ব্লাড। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হোয়াট আর দ্য কেমিক্যাল এজেন্টস, এটাও খুবই ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য কেমিক্যাল এজেন্টস ইউজড ইন শক? কি ভেসোপ্রেসর মানে অ্যাড্রেনালিন, ফেনাইলেপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন ইউজ করা যায় ডিস্ট্রিবিউটিভ শকে। আচ্ছা, সেপটিক শকে এটা হেল্প করে। আচ্ছা, তারপরে যেটা হলো যে ডোবিউটামিন হলো যে এটা কার্ডিওজেনিক শকে ইউজ করা হয়।
আদার ট্রিটমেন্ট হয়েছে কারেকশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স, ল্যাকটিক অ্যাসিডোসিস হয়ে গেছে ওটার কারেকশন, স্টেরয়েড যেমন হাইড্রোকর্টিসন অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, অ্যান্টিবায়োটিক্স, তারপরে হলো ইউরিন আউটপুট মেজার করার জন্য ক্যাথেটার, এগুলো এগুলো জরুরি বিভিন্ন মনিটরিং এর জন্য। বিভিন্ন যত অরিফিস আছে সেগুলোতে হলো মনিটরিং করতে হবে। কখন আমরা শকের ট্রিটমেন্ট বন্ধ করে দেব? যখন আমার ইউরিনারি আউটপুট বেড়ে যাবে, কেমন 0.5 ml পার কেজি পার আওয়ার, ঠিক আছে। তারপরে যখন আমার সিবিপি আবার স্বাভাবিক হয়ে যাবে, মিন আর্টারিয়াল প্রেশার 65 to 90 হবে, এবং বেশি হচ্ছে যে ভেনাস এটা লাগবে না, সেন্ট্রাল ভেনাস অক্সিজেন কনসেন্ট্রেশন, এটা আমাদের দেশে করা হয় না, অন্য দরকার নেই। তো আজকে আমি ক্লাসটা শেষ করতে চাচ্ছি। ফ্লুইড উন্ড হিলিং এর পার্টটা বাদ থাকলো, একটু কষ্ট করে হলেও এখন তো আসলে যদি পসিবল হয় তাহলে আমি উইকে 2টা অথবা উইকলি যেভাবে ক্লাস নিচ্ছি সেটা ইনশাল্লাহ নিতে থাকবো। আপনারা ক্লাসে জয়েন করবেন, এবং যদি যদি কোনো কোয়েশ্চেন থাকে, নতুন কিছু জানতে চান, বা কোনো টপিক বলা হয় নাই সেগুলো বা কোয়েশ্চেনও, এগুলো আপনারা একটু কমেন্ট সেকশনে বলবেন, তাহলে পরে আমরা ইম্প্রোভাইজ করতে পারবো আমাদের নিজেদের ডেভেলপমেন্টে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে আবার দেখা হওয়ার আশা রেখে এই তো শেষ করছি। জি, আল্লাহ হাফেজ।